কয়েকদিন আগেই ইন্সপেক্টর জেসিকার ফুটফুটে ছেলেকে এক সাইকো জেসিকার চোখের সামনেই মেরে ফেলে। ছেলের শোক কাটিয়ে উঠতে না উঠতেই সিনিয়র অফিসার জেসিকার ছেলের বয়সী এক বাচ্চার মার্ডার কেস সলভ করার দায়িত্ব জেসিকাকে দেয়। খুনটা ছোট এক বাচ্চা ছেলের হলেও এই খুনের সাসপেক্ট ছিল অনেকজন। তবে সমস্যা হলো এখানে কারো বিরুদ্ধে নেই কোনো প্রমাণ। কিন্তু টুইস্ট আসে তখনই যখন হঠাৎ এক ছেলে থানায় এসে খুনিকে ধরিয়ে দেয়। কিন্তু জেসিকার মনে হয় কেসটা যতটা সহজে সলভ হয়েছে এর রহস্য ততটাই গভীর। কিন্তু প্রশ্ন হলো শেষমেশ কেঁচো খুঁড়তে গিয়ে আবার সাপ বের হবে না তো? এদিকে এই গেমের মাস্টার মাইন্ড সবাইকে বোকা বানিয়ে খুব কাছে বসেই খেলার মজা নিচ্ছে। এমনই সাসপেন্স, টুইস্ট, মার্ডার মিস্ট্রি আর ক্রাইম থ্রিলার ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব দ্য বাকিংহাম মার্ডার্স। ক্রাইম ডিটেকটিভ জেসিকা মনমরা হয়ে রাস্তার পাশে বসে আছে। আজও সেই ভয়ানক স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। তার ছোট ছেলেটার সেই হাস্য উজ্জ্বল ছবি চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎই তার কল্পনায় আসে একটা ক্লাব যেখানে একজন হামলা করেছে আর মানুষকে ইচ্ছা মতো গুলি করছে। এরপরে জেসিকাকে দেখা যায় সে কোর্টে দাঁড়িয়ে আছে। থমাস নামের একজন কোর্টকে জানায়, ছোট থেকে আমি কখনো জীবনে সুখী হতে পারিনি। ক্ষুধার যন্ত্রণায় ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছি। আমার আশেপাশের অনেক মানুষ সেসব দেখেও কেউ কখনো আমার দিকে ফিরেও তাকায়নি। মনে হতো আমি যেন অদৃশ্য কেউ। তাই আমি মানুষের হাসি মুখ দেখতে পারতাম না। এই জন্য আমি যখন ছেলেটার হাসি মুখ দেখি তখন নিজেকে আটকাতে পারিনি। বিচারক বলে, আপনি ইচ্ছা করেই সজ্ঞানে পকেট থেকে বন্দুক বের করে ছেলেটাকে গুলি করে মেরেছেন। তাই আদালত আপনাকে দোষী সাব্যস্ত করছে। থমাসকে কোর্ট থেকে বের করা হলে জেসিকার তার ফুটফুটে ছেলেটার কথা মনে পড়ে আর সে তেড়ে এসে থমাসকে মারতে শুরু করে। থমাস নিজের ভুল বুঝতে পেরে সরি বলতে থাকে, কিন্তু একটা জীবন কেড়ে নিয়ে পরিবর্তে সামান্য সরি বললে আসলেই কি তাকে মাফ করা সম্ভব? জেসিকার বাবা জেসিকাকে জোর করে ছাড়িয়ে গাড়িতে বসায়। বাড়িতে ঢুকতেই জেসিকা দরজার কাছে একটা চিঠি পায়। চিঠিটা খুলতে বুঝতে পারে এটা তার ট্রান্সফার লেটার, কারণ আজ সে সবার সামনে আসামিকে মেরেছে। জেসিকা চুপচাপ চিঠিটা নিয়ে ভেতরে চলে আসে। রাতে জেসিকা নিজের ব্যাগ গোছাচ্ছে, বাবা এসে বলে, তুমি আমাকে না জানিয়ে ট্রান্সফার নিয়ে নিয়েছো। জেসিকা বলে, আমি আর এই শহরকে সহ্য করতে পারছি না। বাবা বলে, রাগ কমাও আর আইনের উপরই থমাসের বিচারটা ছেড়ে দাও। জেসিকা তার ছেলের রক্তমাখা টি শার্টটা শক্ত করে চেপে ধরে। একজন মায়ের পক্ষে তার সন্তানের এমন মৃত্যু মেনে নেওয়া আসলেই অসম্ভব। তবুও নিজেকে কোনো রকমের শান্ত করে টি শার্ট ব্যাগে নিয়ে নেয়। পরের দিন সকালে জেসিকা বাকিংহামের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় তখন অনেক গন্ডগোল। দুই ধর্মের সাম্প্রদায়িক সমস্যাকে কেন্দ্র করে লেসিস্টারের রাজপথে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। সমস্যাটা ধীরে ধীরে বাকি শহরগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। পুলিশকেও অনেকে এর জন্য দায়ী বলে মনে করছে। এদিকে ডিটেকটিভ হার্ডি তার দুই বন্ধুকে নিয়ে আকরামস কাবাব হাউসের একটা রেস্টুরেন্টে খেতে বসেছে। খাবার খাওয়া শেষে হার্ডি বিল দিতে গিয়ে খেয়াল করে একটা ছেলে দোকানের মালিকের থেকে বেশ গোপনে কিছু একটা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। হার্ডির একজন কলিগ বলে, অফিসে তোমাকে টেক্কা দিতে একজন মেয়ে আসছে। খবর নিয়ে দেখেছি সে নাকি খুবই চালাক। হার্ডি দেখে সেই ছেলেটা একটা গাড়িতে করে চলে যাচ্ছে। জেসিকার আসার খবর শুনে হার্ডি বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে জেসিকা জ্যাম পেরিয়ে কোনো মতো অফিসে পৌঁছায়। প্রথমে তার সাথে স্যারন নামের এক কলিগের পরিচয় হয়। স্যারন জেসিকাকে কিছু পেপার দিয়ে বলে, এখানে তোমার ভিজিটিং কার্ড আর পুলিশের কোয়ার্টারের বিষয়ে সব ইনফরমেশন লেখা আছে। এগুলো চেক করে দেখো আর কোনোটা বাদ পড়লে আমাকে জানিও। আর কাজ শেষ হয়ে গেলে একবার সুপারিনটেন্ডেন্ট মার্লিনের সাথে দেখা করবে। কাজ শেষ করে জেসিকা মার্লিনের সাথে দেখা করতে আসে। মার্লিন বলে, নতুন অফিসে স্বাগতম, আশা করি আসতে কোনো সমস্যা হয়নি। জেসিকা বলে, রাস্তায় প্রতিবাদ মিছিলের কারণে আমার আসতে কিছুটা লেট হয়েছে। মার্লিন বলে, আমি বুঝতেই পারছি না যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ধর্ম নিয়ে বিবাদ কি করে বাঁধে। লেইসিস্টারের অবস্থা এখন ভালো না। যাই হোক, তুমি আজই এখানে জয়েন করেছো, বিষয়টা আমাকে বেশ অবাক করেছে। এমন নিচু পদে চাকরি করতে তোমার খারাপ লাগছে না? জেসিকা বলে, একদমই না। মার্লিন বলে, আসলে একটা খারাপ খবর আছে। একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চাটার পরিবার ইন্ডিয়ান। স্যারনকে নিয়ে স্পটে যাও, বাকিটা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। বাচ্চার কথা শুনতেই জেসিকা বেশ ইমোশনাল হয়ে যায়। নিজেকে কোনো রকমের সামলে উঠে চলে যেতে গেলেই মার্লিন পেছন থেকে ডেকে বলে, জেসিকা কোনো সমস্যা হয়েছে? জেসিকা বলে, হ্যাঁ, আমি মনে হয় না এই কেসটা নিয়ে কাজ করতে পারবো। মার্লিন বলে, আজ তোমার চাকরির প্রথম দিন, তবে তুমি এই কেসে কাজ করবে কিনা সেটা ঠিক করার দায়িত্ব তোমার না। আমি জানি তোমার সাথে কি হয়েছে, সেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু দায়িত্ব পালনের সময় এসব মাথায় রাখলে চলবে না। পুলিশের চাকরি তোমার সর্বপ্রথম প্রায়োরিটি হওয়া উচিত। জেসিকা কোনো রকমের ঠিক আছে বলে সেখান থেকে বের হয়ে যায়। জেসিকা ক্রাইম স্পটে চলে আসে, যেখানে স্যারন সহ বাকি অফিসাররা আগে থেকে
থেকেই কাজ করছে। একজন অফিসার একটা বাচ্চা ছেলের ছবি দেখিয়ে বলে এই বাচ্চার নাম স্পিড কোহলি, সে এখন নিখোঁজ। সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল কিন্তু আর ফেরেনি। হার্ডি ছবিটা হাতে নিয়ে সিমন, কাউডেন আর হার্লিনকে বলে প্রতিবেশীদের সাথে কথা বলে ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নাও। হার্ডি জেসিকাকে জিজ্ঞেস করে তুমি সে নতুন সার্জেন্ট তাই না? জেসিকা হ্যাঁ বললে হার্ডি হ্যান্ডশেক করে বলে আমার নাম হার্ডি। এরপর দুইজন স্পিতের পরিবারের সাথে কথা বলতে আসে। ভেতরে ঢুকতেই একটা লোক হার্ডিকে বলে এত সময় কেন লাগলো, আমরা কখন থেকে অপেক্ষা করছি। হার্ডি রেগে বলে আমি কোনো ড্রাগ ডিলারের সাথে কথা বলি না। দিলজিৎ বলে আমি স্পিতকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। জেসিকা দিলজিৎকে জিজ্ঞেস করে আপনার পরিবারে কে কে আছে? দিলজিৎ বলে আমার স্ত্রী প্রীতি আর ছেলে স্প্রিত। আমার মা 2 বছর আগে কোভিডে মারা গেছে। জেসিকা জিজ্ঞেস করে আপনি শেষবার কখন স্পিতকে দেখেছিলেন? দিলজিৎ বলে সকাল 7:30টায়। আমি স্পিতকে স্কুলে ড্রপ করে এসেছিলাম। স্কুল 1:30টায় শেষ হয়। বাসে করে এসে আধা ঘন্টার মধ্যেই বাসায় চলে আসতো। প্রীতি বলে 4টা বেজে যাওয়ার পরও যখন স্পিত ফেরেনি তখন আমি দিলজিৎকে কল করে জানাই। দিলজিৎ চিৎকারি করে বলে কেন একটু আগে কল করা গেল না? বিষয়টা ইগনোর করে জেসিকা জিজ্ঞেস করে স্পিত কোন বাসে আসতো? দিলজিৎ জানায় ব্লু নর্থ সির বাসে। জেসিকা স্পিতের ফোন চাইলে দিলজিৎ ফোনটা জেসিকাকে দেয় আর জেসিকা ফোনটা হার্ডির হাতে দেয়। প্রীতি বলে স্কুলে ফোন অ্যালাউ না, কিন্তু স্পিতের একটা বন্ধু আছে যার নাম ফ্লোরেন্স। স্পিত মাঝে মাঝে ছুটির পরে ফ্লোরেন্সের বাসায় যেত। আমি সেখানেও কল করেছিলাম। ফ্লোরেন্সের মা বলল স্পিত নাকি সেখানেও যায়নি। জেসিকা পাশেই চুপ করে দাঁড়িয়ে থাকা সেই রক্তটা লোকটাকে জিজ্ঞেস করে তোমার নাম আর এই পরিবারের সাথে তোমার সম্পর্ক কি? হার্ডি আগ বাড়িয়ে বলে ওর নাম তাজিন্দার সিং, ডাক নাম শিরিন। পাশেই তার ছোট ভাই পৃথ্বী। এই পরিবারের সাথে ওদের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু এরা অন্যের ব্যাপারে নাক গলাতে বেশি পছন্দ করে। দিলজিৎ বলে তাজিন্দার সবসময় আমার সাথে ছিল আর আমাকে বড় ভাইয়ের মতো সাহায্য করেছে। জেসিকা জিজ্ঞেস করে স্পিত কি শারীরিকভাবে অসুস্থ ছিল? দিলজিৎ বলে না, সে তো একদম সুস্থ স্বাভাবিক, এমনকি ওর কখনো করোনাও হয়নি। স্পিত প্রথম যখন ইউকেতে আসে তখন শুধু নিউমোনিয়া হয়েছিল। জেসিকা অবাক হয়ে জিজ্ঞেস করে এসেছে মানে? দিলজিৎ বলে আসলে আমরা স্পিতকে দত্তক নিয়ে এখানে এনেছি। জেসিকা জিজ্ঞেস করে আপনাদের কাছে অ্যাডপশনের ডকুমেন্টস আছে? দিলজিৎ বলে হ্যাঁ, সব পেপারস আছে। জেসিকা জিজ্ঞেস করে আপনাদের ছেলে কি কোনো কিছু নিয়ে স্ট্রেসে ছিল বা আপনাদের কখনো ঝগড়া করতে দেখেছে? প্রীতি বলে হ্যাঁ, সে একটু আপসেট ছিল কারণ তাজিন্দার ওকে থাপ্পড় মেরেছিল। তাজিন্দার বলে আমি একদিন স্পিতকে ধূমপান করতে দেখি তাই থাপ্পড় মেরেছি, আমি থাপ্পড় না মারলে অন্য কেউ মারতো। দিলজিৎ বলে সে তো আমি ওকে চড় মেরেছিলাম। প্রীতি বলে কিন্তু সেটা ভিডিও করে অনলাইনে পোস্ট করার কি দরকার ছিল? প্রীতি বলে বাইরের লোকের সামনে আমরা এসব কথা কেন বলছি? পুলিশকে তাদের কাজ করতে দাও। এদের এসব কথা জেসিকার বেশ খটকা লাগে। জিজ্ঞাসাবাদ শেষে সবাই বাইরে আসলে কাউডেন জানায় আমরা সবার কাছে জিজ্ঞেস করেছি কিন্তু কেউই ছেলেটার ব্যাপারে কিছুই বলতে পারলো না। সিমন বলে আমরা বাচ্চার ছবিটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারি। জেসিকা বলে আপনি কি পাগল হয়ে গেছেন? এতে বাচ্চার জীবনের ঝুঁকি আরো বাড়বে। সিমন রেগে বলে তুমি এসব বলার কে? হারি তাকে থামিয়ে দিয়ে বলে বাচ্চাটা প্রায় 6 ঘন্টা ধরে নিখোঁজ, সব পেট্রোলিং টিমকে কাজে লাগিয়ে দাও। বলেই স্যারনকে বলে তোমাকে ওয়াকম্বো হাইওয়েতে যেতে হবে, সিসিটিভি ফুটেজ আর স্কুলের রেজিস্টার চেক করবে। সিমন আর কাউডেনকে বলে তোমরা বাস স্টেশনে যাও। হার্লিনকে বলে তুমি এফএলও হয়ে কাজ করবে, মানে পরিবারের সবার থেকে সব তথ্য নেওয়ার চেষ্টা করবে। সবাই যে যার কাজে চলে গেলে হার্ডি জেসিকাকে বলে তুমি আমার সাথেই থাকবে। হার্লিন দিলজিৎ আর প্রীতির কাছে এসে জানায় কেসের কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। গাড়িতে জেসিকা জিজ্ঞেস করে আপনি পরিবারটাকে চিনতেন তাই না? হার্ডি বেশ ভাব নিয়ে বলে এটা আমার শহর আর আমি সবাইকে চিনি। জেসিকা বলে আমি শুধু ওই বাচ্চাটার ব্যাপারে জানতে চাই যাকে দত্তক নেওয়া হয়েছে। হার্ডি বলে তুমি এই শহরে নতুন তাই তোমার কাছে এমন মনে হচ্ছে। জেসিকা হঠাৎই বলে আমাদেরকে তাহলে কেসটা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে সলভ করা উচিত। হার্ডি হঠাৎ রেগে বলে তুমি এখানে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছো, আমাকে কিভাবে কাজ করতে হবে তা শিখাতে নয়। জেসিকা আর কোনো কথা না বলি চুপ করে থাকে। এরপর দুইজন ফ্লোরেন্সের বাসায় আসে। ফ্লোরেন্সের বাবা মা ফ্লোরেন্সকে ডেকে বলে এরা তোমার সাথে স্পিতের ব্যাপারে কথা বলতে এসেছে, ভয় না পেয়ে তোমার যা মনে আছে তাই বলো। এদিকে স্যারন স্কুলের রেজিস্টার চেক করতে এসেছে। স্যারন রেজিস্টার অফিসারকে বলে এত রাতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রেজিস্টার বলে স্পিতকে নিয়ে স্কুলের কোনো কমপ্লেন ছিল না। অন্যদিকে ফ্লোরেন্স জানায় আমার মনে হয় স্পিতের পিয়ানো ক্লাস বন্ধ হয়ে গিয়েছিল তাই সে ভীষণ চিন্তায় ছিল। হার্ডি জিজ্ঞেস করে ক্লাস কেন ছেড়ে দিয়েছিল? ফ্লোরেন্স জানায় আমি তো স্পিতের আগে ছেড়ে দিয়েছিলাম তাই জানি না। হার্ডি আবারও একই প্রশ্ন করলে ফ্লোরেন্স আবারও একই উত্তর দেয়। এদিকে স্যারন পেপারস চেক
করতে করতে রেজিস্টার অফিসারকে জিজ্ঞেস করে, ছেলে হিসাবে আপনার স্পিথকে কেমন লাগতো? রেজিস্টার অফিসার সব ডেটা একটা পেন ড্রাইভে দিয়ে বলে, স্পিথ অনেক ভালো একটা ছেলে ছিল, কিন্তু কি হয়েছে জানতে পারি? স্যারন বলে, স্পিথ এখনো বাসায় ফেরেনি। সিমন আর কাউডেন বাস স্টেশনে এসে কথা বললে সুপারভাইজার জানায় ওই স্কুলের বাস রুটে আজ শফিক গাড়ি নিয়ে গিয়েছিল। এরপর শফিককে ডেকে আনা হয়। কাউডেন স্পিথের ছবি দেখিয়ে শফিককে জিজ্ঞেস করে, তুমি কি এই ছেলেটাকে চেনো? শফিক বলে, আমি রোজ এই ছেলেটাকে স্কুল থেকে নিয়ে বিকালবেলা বাস স্টপে ড্রপ করে দেই। সিমন জিজ্ঞেস করে, তুমি কি তখন মেন রোডে ছিলে যখন রাস্তায় প্রতিবাদ মিছিল চলছিল? শফিক বলে, হ্যাঁ, তবে কেউ হামলা করেনি। কাউডেন জিজ্ঞেস করে, আজকে কি ছেলেটা বাসে উঠেছিল? শফিক বলে, হ্যাঁ, উঠেছিল। এদিকে স্যারন হার্ডেকে কল করে জানায় স্পিথ আজ সবগুলো ক্লাস ঠিকমতো অ্যাটেন্ড করেছে। আমার কাছে সিসিটিভি ফুটেজও আছে। বাসে সিসিটিভি ফুটেজও স্পিথকে সময় মতো বাসে উঠতে দেখা যায়। এরপর সে টেটোরিজ রি পার্কের সামনে নেমে পড়ে। কাউডেন ল্যারিকে পার্কের সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। হার্ডি সবগুলো পেট্রোলিং টিমকে টোটেরিজ রি এরিয়ায় পাঠিয়ে দেয়। স্পটে পৌঁছে হার্ডি সব পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলে, প্রতি বছর প্রায় 65,000 বাচ্চা হারিয়ে যায়। তার মধ্যে 70% বাচ্চাকে কখনো খুঁজে পাওয়া যায় না বা মৃত অবস্থায় পাওয়া যায়। এই জন্য এই কেসটার ক্ষেত্রে আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। বাচ্চা মিসিং হওয়ার 12 ঘন্টার মধ্যে আমাদের ওকে খুঁজে বের করতে হবে। আমি এই জায়গার প্রতিটা কোণা চেক করে দেখতে চাই। কারো কি কোনো প্রশ্ন আছে? জেসিকা জিজ্ঞেস করে, স্পিড যদি পার্ক থেকে চলে গিয়ে থাকে? হার্ডি সিমনকে বলে, ইউনিফর্ম পরে টিউব সেশন আর পাবগুলো চেক করো। 10 কিলোমিটারের মধ্যে প্রতিটা জায়গা সার্চ করো। সবাই পুরো পার্কের এরিয়া তন্ন তন্ন করে খুঁজছে, এমনকি পার্কের পানির নিচেও খোঁজা হচ্ছে। সবাই যখন ছেলেটার জন্য চিরুনি তল্লাশি করছে, তখন ল্যারি হার্ডিকে কল দিয়ে জানায়, আমি পার্কের সব ফুটেজ চেক করে দেখেছি, কোনো ফুটেজেই ছেলেটাকে বাইরে বের হতে দেখা যায়নি। হার্ডি এবার সত্যি ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ পানির নিচেও ছেলেটার লাশ পাওয়া যায়নি। বাধ্য হয়ে হার্ডি জেসিকাকে বলে, আমি আজ তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, এই জন্য ক্ষমা চাচ্ছি। জেসিকা হেসে বলে, ধন্যবাদ। হার্ডি বলে, তোমাকে দেখে বেশ ক্লান্ত মনে হচ্ছে, তুমি বাসায় গিয়ে রেস্ট নিতে পারো। জেসিকা বলে, আমি আরেকটা কফি খেলেই ঠিক হয়ে যাব। হার্ডি বলে, তুমি আজ অনেক কাজ করেছো, এখন বরং বাসায় গিয়ে বিশ্রাম নাও। কোনো দরকার পড়লে আমি তোমাকে অবশ্যই কল করে জানাবো। জেসিকা ঠিক আছে বলে বাসার দিকে যায়। এদিকে সিমন আর কাউডেন এসে হার্ডিকে বলে, আমার মনে হয় না ছেলেটা এখানে আছে, কারণ আমরা পার্কের প্রতিটা কোনায় খুঁজে দেখেছি। হার্ডি তাদেরকে বাসায় পাঠিয়ে দিয়ে বলে, আমি একাই গিয়ে খুঁজে দেখছি। এরপর সে সিমনকে নিয়ে কাজে লেগে পড়ে। এদিকে জেসিকা তার নতুন বাড়িতে চলে আসে। জিনিসপত্র নিয়ে বাসার ভিতরে ঢুকে সব গোছানো শুরু করে। হঠাৎ দেখে বাইরে একটা ছোট্ট সাইকেল দেখতেই তার ছেলের কথা মনে পড়ে যায়। ব্যাগ থেকে সেই রক্তমাখা গেঞ্জিটা বের করে বুকে জড়িয়ে সোফায় শুয়ে পড়ে। গভীর জঙ্গলের মাঝে সিমন আর হার্ডি একটা গাড়িতে স্পিথের লাশ খুঁজে পায়। হার্ডি দ্রুত মার্লিনকে কল করে খবরটা জানিয়ে দেয়। এদিকে জেসিকাও তখন ঘুমিয়েছিল। খবরটা পেয়ে জেসিকা দ্রুত মর্গে চলে আসে। দিলজিৎ আর প্রীতি ছেলের লাশ দেখে হাউমাউ করে কান্না করছে। এটা দেখে জেসিকার এংজাইটি অ্যাটাক শুরু হয়ে যায়। জেসিকা তাড়াতাড়ি ওষুধ খেয়ে নেয়। জেসিকা আর হার্ডি মর্গের বাইরে দাঁড়িয়ে আছে। সবাই বলে, সময়ের সাথে সাথে প্রিয়জনকে হারানোর কষ্ট ভোলা সহজ হয়ে যায়। হার্ডি বলে, এটা মিথ্যা কথা, সবকিছু আরো খারাপের দিকে যায়। তবে ফ্লোরেন্সে থেকে ওর ডিভাইস আর ফরেন্সিক কাজে আমার তোমার সাহায্য চাই। তুমি হার্লিনের সাথে কথা বলে দেখো, যদি এর মাঝে সময় পাও তাহলে দিলজিতের বাসায় গিয়ে সব জরুরি ডকুমেন্টস গুলো নিয়ে এসো। জেসিকা বলে, আমার মনে হয় আমাদের ওই পরিবারের ব্যাপারে আরো বেশি খোঁজ খবর নেওয়া উচিত। হার্ডি বলে, আমি চাই পুরো কেসটা তুমি হ্যান্ডেল করো। জেসিকা প্রথমে ফ্লোরেন্সের বাসায় এসে তার ল্যাপটপ আর ফোন নিয়ে নেয়। এরপর ফ্লোরেন্সকে বলে, আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি এগুলো ফিরিয়ে দিব। এরপর জেসিকা আর ফ্লোরেন্সের মা কিছুটা দূরে আসতেই ফ্লোরেন্সের মা বলে, সত্যি কি স্পিথ মারা গেছে? জেসিকার মুখের দিকে তাকাতেই ফ্লোরেন্সের মা বুঝতে পারে আসলেই স্পিথ মারা গেছে। ফ্লোরেন্সের মা বলে, সেটা খুবই ভালো ছিল, সে আমাকে কথা দিয়েছিল ফ্লোরেন্সের জন্মদিনে পিয়ানো বাজাবে। হঠাৎই জেসিকার কিছু একটা মনে পড়ে। সে আবারও ফ্লোরেন্সের কাছে এসে জিজ্ঞেস করে, স্পিথ তার পিয়ানো ক্লাস নিয়ে বিরক্ত কেন ছিল? ফ্লোরেন্স বলে, আমি জানি না। ফ্লোরেন্সের মা বলে, আমার মনে হয় আপনার পিয়ানো টিচারের সাথে কথা বলা উচিত। দিলজিৎ ওয়াশরুমে বসে ইন্দ্রাণী নামের একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। দিলজিৎ বলে, তুমি একবার আমার সাথে দেখা করো, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছাও করে না। ইন্দ্রাণী বলে, প্রীতি কেমন আছে? তোমার উচিত এখন তার পাশে থাকা, সময় সুযোগ হলে আমি দেখা করব। এদিকে প্রীতি বারবার ওয়াশরুমের দরজা ধাক্কিয়েই যাচ্ছে। দিলজিৎ দরজা খুলতেই প্রীতি বলে, আজ অন্তত আমার সাথে একটু ভালো আচরণ করো। দিলজিৎ শক্ত করে প্রীতির হাত ধরলে প্রীতি অনেক ব্যথা পায়। দিলজিৎ রেগে বলে, আমার ছেলে মারা গেছে আর তুমি এখানে ফালতু বকবক করছো। তখনই হার্লিন সেখানে এসে বলে, আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু জেসিকা এখানে আসছে, সে স্পিথের সব ডকুমেন্টস চায়। প্রীতি দ্রুত স্পিথের সব ডকুমেন্টস আনতে চায়। কিছুক্ষণ পর জেসিকা আসতেই দিলজিৎ তাকে স্পিথের পাসপোর্ট, অ্যাডপশন পেপার, ইন্স্যুরেন্স পেপার, এমনকি ভ্যাকসিনের সার্টিফিকেটও দিয়ে দেয়। দিলজিৎ জিজ্ঞেস করে, আমরা স্পিথের লাশ কখন পাবো? জেসিকা বলে, আসলে ওর লাশটা আমাদের প্রাইমারি এভিডেন্স। এই কেসে ততক্ষণ ক্লোজ হবে না যতক্ষণ ওর বডিটা। বাকি কথা শেষ করার আগেই প্রীতি বলে, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন। দিলজিৎ বলে, নিয়ম তো আমাদেরকে মানতেই হবে।
হবে। জেসিকা দিলজিৎকে বলে, কিছু মনে করবেন না, তবে আমার আপনাকে কিছু প্রশ্ন করার আছে। আপনি কাল দুপুর 1টা থেকে 4টার মধ্যে কোথায় ছিলেন? দিলজিৎ বলে, আমি সকাল থেকে নিজের অফিসেই ছিলাম। এরপর 1:30টার দিকে আমার একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল। জেসিকা ক্লায়েন্টের নাম জিজ্ঞেস করলে দিলজিৎ বলে, মুশির হাসান। জেসিকা জিজ্ঞেস করে, আপনি কি করেন? দিলজিৎ বলে, আমার একটা ট্রান্সপোর্টের বিজনেস আছে, আমি ট্রাক চালাই। জেসিকা জিজ্ঞেস করে, আমি কি আপনার অফিসের ঠিকানা পেতে পারি? দিলজিৎ একটা কার্ড দিয়ে বলে, এখানে আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন। জেসিকা প্রীতিকে জিজ্ঞেস করে, আপনি কি করেন? দিলজিৎ বেশ তাচ্ছিল্য করে বলে, সে আর কি করবে, সামান্য হাউসওয়াইফ। জেসিকা বিরক্ত হলেও প্রীতিকে জিজ্ঞেস করে, কালকে আপনি 1টা থেকে 4টার মধ্যে কোথায় ছিলেন? প্রীতি বলে, বাসায় ছিলাম। জেসিকা জিজ্ঞেস করে, স্পিরিটকে সাংগ্রু থেকে অ্যাডপ্ট করেছিলেন, সেখান থেকে হাই কম্বের মতো এত বড় জায়গায় আসা তো ওর জন্য অনেক বড় ব্যাপার ছিল, তাই না? দিলজিৎ বলে, হ্যাঁ, একদমই সহজ ছিল না। প্রথম দিকে অনেক মন খারাপ করতো, কারোর সাথে ঠিক মতো কথাও বলতো না, কিন্তু ধীরে ধীরে সকলের ভালোবাসায় স্বাভাবিক হয়। ওর দাদি ওর খুব কাছে মানুষ ছিল। জেসিকা জিজ্ঞেস করে, দাদি মারা যাওয়ার পরে স্পিরিটের ব্যবহারে কোনো পরিবর্তন হয়েছিল? দিলজিৎ বলে, মন খারাপ করে থাকতো, বাকি পরিবর্তনের কথা আমি জানি না। প্রীতি কান্না করে বলে, স্পিরিটের মনে ভয় ঢুকে গিয়েছিল, করোনা যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে সে আবার অনাথ হয়ে যাবে, বলেই কান্না করতে থাকে। দিলজিৎ প্রীতিকে টিটকারি করে জেসিকাকে বলে, বাকি জিজ্ঞাসাবাদ পরে করেন, কারণ একবার ওর এই কান্না নাটক শুরু হলে আর থামে না। জেসিকার কথা না বাড়িয়েই চলে যায়। এদিকে পোস্টমর্টম ডক্টর হার্ডি আর মার্লিনকে বলে, গলার এই দাগ দেখে বোঝা যাচ্ছে ওকে দম বন্ধ করে মারা হয়েছে। পিঠ আর কাঁধেও কিছু ক্ষত পাওয়া গেছে, সেখান থেকে দুটো ডিএনএ স্যাম্পল পেয়েছি, আইডেন্টিটির জন্য ল্যাবে পাঠিয়েছি। লাশের গলায় হাতে কিছু ছাপ আছে, পায়ের পাতা নীল আর ফুসফুসে পানি, মানে তাকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। এছাড়া শরীরের কোন ধরনের ড্রাগস কিংবা দাগের উপস্থিতি পাওয়া যায়নি। মার্লিন জিজ্ঞেস করে, যেই গাড়িতে লাশ পাওয়া গিয়েছিল সেটা কার, তা জানা গেছে? সিসিটিভি এক্সপার্টরা অবশেষে গাড়ির মালিক আকরাম হোসেনের তথ্য জানতে পেরে তার কাছে আসে। আকরামকে পুলিশরা ডাকছে দেখে মসজিদের ইমামও বেরিয়ে আসে, যে কোনো সমস্যা হয়েছে কিনা। পুলিশরা বলে, না, আমরা কিছু কথা বলার জন্য ডেকেছি। আকরাম বলে, আপনি যান, আমি ম্যানেজ করে নিব। এদিকে পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়ে জেসিকা কাউকে কল করে জানায় একটা ডিএনএ এর ম্যাচ পাওয়া গেছে, কিন্তু দ্বিতীয়টা এখনো ম্যাচ হয়নি। আকরাম পুলিশকে জানায় গাড়িটা তার, কিন্তু সেদিন সে ওই গাড়ি তার ভাইপো সাকিবকে দিয়েছিল। সাকিব আসলে সেলিমের ছেলে। হার্ডি সিসিটিভি কন্ট্রোল রুমে আসলে অফিসার ফুটেজ দেখিয়ে বলে, দেখেন কি পেয়েছি। আকরামের গাড়ি তার কাবাব কর্নার থেকে স্টার্ট হয়, কিছু দূরে এসে এক লোককে গাড়িতে উঠিয়ে নিয়ে সেটা পার্কের জঙ্গলের সাইডে যায়। হার্ডি জিজ্ঞেস করে, পার্কের ক্যামেরা? অফিসার বলে, দুর্ভাগ্যক্রমে সেখানে সব ক্যামেরা নষ্ট। যাই হোক, গাড়িতে সাকিবকে দেখে হার্ডি মার্লিনকে বলে, আমরা মেইন সাসপেক্টকে পেয়ে গেছি। এরপরে সেলিমের বাসায় অভিযান শুরু হয়। বাসায় ঢুকেই জেসিকা দেখে পেছন থেকে সাকিব পালাচ্ছে। তাড়াতাড়ি সবাই দৌড়ে তাকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের জন্য বাসায় আসলে সাকিবের মা বলে, আমার ছেলে কিচ্ছু করেনি। সাকিবের রুম তল্লাশি করে ড্রাগের একটা প্যাকেট পাওয়া যায়। সাকিবকে থানায় আনার পরে হার্ডি বলে, আমি দিলজিতের পরিবারের সাথে কথা বলতে চাই। মার্লিন বলে, ঠিক আছে, কিন্তু জেসিকাও তোমার সাথে যাবে। হার্ডি জেলাস হয়ে বলে, সাকিবকে আমি ধরেছি, এটা আমার কেস। জেসিকা এই শহরের কিছুই জানে না। তখনই সেখানে জেসিকা আসলে মার্লিন জেসিকাকে দিলজিতের পরিবারের সাথে কথা বলতে যাওয়ার জন্য বলে। হার্ডি বলে, আপনারা হয়তো জানেন না, সাকিবের সাথে ইমামের ছেলেও ছিল, সাইমন তাকে নিয়ে আসছে। মার্লিন বিরক্ত হয়ে বলে, আমি এখানে ধর্মীয় ইস্যু চাচ্ছিলাম না, বলেই চলে যায়। হার্ডি সাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আসলে সাকিব হার্ডির সাথে বেশ খারাপ ব্যবহার করে। সাকিবের উকিল তাকে পুলিশের সাথে ভালোভাবে কথা বলার জন্য বলে। হার্ডি জিজ্ঞেস করে, 14ই নভেম্বর দুপুরের সময় তুমি কোথায় ছিলে? সাকিব তাও ঠিকভাবে জবাব দেয় না। হার্ডি বলে, আমি জানি তুমি টর্টুরিস রাই পার্কে ছিলে। উকিল জিজ্ঞেস করে, আপনি কি প্রমাণ করতে পারবেন? হার্ডি ছবি বের করে দেখায়। সাকিব বলে, পার্ক একটা পাবলিক প্লেস, আমি সেখানে গাড়ি পার্ক করতেই পারি। হার্ডি বলে, তাই বলে কি তোমার গাড়িতে লাশও রেখে দিবে নাকি? সাকিব আর কোনো কথাই বলে না। হার্ডি বলে, স্পিরিটের লাশ তোমার গাড়ির সামনে সিটে পাওয়া গেছে, যেই গাড়িটা তুমি তোমার চাচার কাছ থেকে নিয়েছিলে। সাকিব বলে, আমি এই বিষয়ে কিছুই জানি না। উকিল বলে, সাকিবের গাড়িতে লাশ পাওয়া গেছে, তার মানে এই না যে সাকিবে খুন করেছে। হার্ডি ডিএনএ রিপোর্ট দেখিয়ে বলে, স্পিরিটের লাশে সাকিবের ডিএনএ পাওয়া গেছে। সাকিব এবার থতমত খেয়ে যায়। উকিল জিজ্ঞেস করে, এখানে আরেকজনের ডিএনএ কথা বলা হয়েছে। হার্ডি বলে, আমরা এখনো তাকে ভেরিফাই করতে পারছি না, আমাদের কাছে সাসপেক্ট আছে, কিন্তু সাকিব হয়তো ভালো বলতে পারবে। সাকিব এবার চিন্তায় পড়ে যায়। উকিল জিজ্ঞেস করে, যদি তাই হয়ে থাকে তাহলে সাকিব কেন গাড়ি সেখান থেকে নিয়ে গেল না? হার্ডি বলে, হয়তো চেয়েছিল যে পরে গিয়ে লাশ সরাবে। সাকিব বলে, আমি গাড়ি নিতে পারিনি, কারণ চাবি হারিয়ে গিয়েছিল। হার্ডি বলে, সত্যটা বলে দাও। সাকিব গালি দিয়ে বলে, যা খুশি করো, আমি কিছুই করিনি। উকিল জিজ্ঞেস করে, মানলাম সাকিব খুনি, কিন্তু মোটিভ কি? জেসিকা দিলজিতের বাসায় এসে জিজ্ঞেস করে, সেলিমের সাথে আপনার কি সম্পর্ক? দিলজিৎ বলে, আগে আমরা একসাথে কাজ করতাম, তবে এখন আর সম্পর্ক নেই। কিন্তু আপনি কেন সেলিমের সম্পর্কে জিজ্ঞেস করছেন? জেসিকা বলে, সেলিমের ছেলে সাকিব আমাদের প্রাইম সাসপেক্ট, তাই আমরা সাকিবের মোটিভ জানার চেষ্টা করছি। দিলজিৎ বলে, ও তাহলে বাবার বদলা নিচ্ছে? প্রীতি বলে, পার্টনারশিপ শেষ করার পরে সেলিম ভাই সব ক্লায়েন্ট তার দিকে নিয়ে নেয়, এই জন্য দিলজিৎ আর সেলিমের মধ্যে
মধ্যে হাতাহাতিও হয়। দিলজিৎ বলে, যখন নিজের কেউ পিঠে চাকু মারে ব্যথা তো লাগবেই। ঋষিকা জিজ্ঞেস করে, আপনাদের এই ঝামেলার জন্য সাকিব একটা খুন করবে, এটা কি সম্ভব? প্রীতি বলে, তা জানি না, সাকিব তো নেশা করতো। দিলজিৎ বলে, সাকিব নেশার টাকার জন্য নিজের মাকেও অনেকবার মেরেছে, আসলে ওদের বংশটাই ভালো না। এদিকে ইমামের ছেলে মানে নাবিদকে ধরে আনা হয়। ঋষিকা থানায় এসে মার্লিনকে বলে, দিলজিতের সাথে মার্লিনের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, কিন্তু দিলজিৎ আর প্রীতির কথা শুনে মনে হয় না তারা শিওর যে সাকিবই ইস্পিতকে খুন করেছে। মার্লিন জেসিকাকে নাবেদকে জিজ্ঞাসাবাদ করতে বলে ইমামের সাথে দেখা করতে যায়, যেন তারা এটাকে ধর্মীয় কোনো ইস্যু না বানায়। ইন্টারোগেশন রুমে এসে জেসিকা নাবেদকে জিজ্ঞেস করে, 14ই নভেম্বর তুমি কোথায় ছিলে? নাবেদ ভয়ে ভয়ে বলে, সাকিবের সাথে পার্কে গিয়েছিলাম, আমরা ড্রাগস অর্ডার করেছিলাম, তার ডেলিভারি নিতে গিয়েছিলাম। জেসিকা ডিলারের নাম জিজ্ঞেস করলে নাবেদ বলে, আমরা অল্প পরিমাণে অর্ডার করেছিলাম, কোনো ডিলার ছিল না। অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরে ইস্পিত সেখানে ড্রাগস নিয়ে আসে। টাকা কিছু কম দেওয়ায় ইস্পিত আমাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। সাকিবের মাথা গরম হয়ে যায়, তাই ইস্পিতকে চট থাপ্পড় মেরে পানিতে চুবিয়ে ধরে। এরপর লাশ গাড়িতে রেখে দেয়, কারণ সাকিব লাশ ক্যানেলে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সাকিব গাড়ির চাবি হারিয়ে ফেলে। এই জন্য লাশ আর গাড়ি সেখানে রেখে আসতে হয়। জেসিকা জিজ্ঞেস করে, চাবি না পেলে লাশ গাড়িতে রাখলে কিভাবে? নাবিদ এই প্রশ্নে থতমত খেয়ে যায়, কি যেন ভেবে বলে, ওটা আসলে পুরোনো গাড়ি ছিল, তাই খুলতে পেরেছিলাম। সাকিবই ইস্পিতকে মেরেছে, আমি কিছুই করিনি, দয়া করে বাবাকে কিছু বলবেন না। তবে জেসিকার নাবিদের কোনো কথাই কেন যেন বিশ্বাসযোগ্য মনে হয় না। এমন স্বীকারোক্তি শুনে হার্ডি এবং মার্লিন জেসিকাকে বাহবা দেয়। 48 ঘন্টার মধ্যে কেস সলভ হয়ে গেছে, এই জন্য এক নতুন রেকর্ড। কিন্তু জেসিকা বলে, আমার মনে হয় না এই কেস এত সোজা। মার্লিন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ? কিন্তু হার্ডি এমন আচরণ শুরু করে যেন তার এই কেস দ্রুত ক্লোজ করার অনেক তাড়া। মার্লিন হার্ডিকে চুপ করতে বলে জেসিকাকে বলে, তুমি বলো। জেসিকা বলে, সাকিব নিজে খুন করে লাশ তারই গাড়িতে রাখলো। আচ্ছা মানলাম সে অনেক বোকা, তাহলে ইস্পিত যে ড্রাগ বেচতে গিয়েছিল, প্রশ্ন হলো তাকে ওখানে কে পাঠিয়েছিল, আর ড্রাগ সে কোথায় পেল? তার উপরে ইস্পিতের ব্যাগ মিসিং, এসব কি সন্দেহজনক না? হার্ডি বলে, সাকিবের কাছে মোটিভ আছে, তাছাড়া আগেও অনেকবার সাকিব ড্রাগসের কেসে জেলে এসেছে, আপনার তো ভালো করে জানার কথা ড্রাগস অ্যাডিক্টরা ডেসপারেট হয়ে কি করতে পারে। জেসিকা রেগে বলে, আপনি এত ইনসিকিউর কেন হচ্ছেন? আমি শুধু আমার কাজ করছি, আমার সন্দেহগুলো কি যৌক্তিক না? হার্ডি বলে, এক মাতাল আপনার সন্তানকে হত্যা করেছে, সেজন্য কি আপনি একে বাঁচানোর চেষ্টা করছেন? কিন্তু আসল ব্যাপার হলো আপনি চাচ্ছেন আপনার সন্তানের মতো বাকি বাচ্চারাও মারা যাক। বলেই হাঁটা দিলে জেসিকা তেড়ে এসে হার্ডিকে দেয় এক ঘুষি। মার্লিন দুজনকে তার কেবিনে নিয়ে আসে। হার্ডির নাক দিয়ে রক্ত পড়ছে, তাই রুমাল চেপে ধরেছে। মার্লিন জিজ্ঞেস করে, তুমি কি কোনো অ্যাকশন নিতে চাচ্ছ? হার্ডি বলে, আমি কোনো কিন্ডারগার্টেনের বাচ্চা না যে কমপ্লেন করব। মার্লিন জেসিকাকে বলে, একটু আগে যা করেছো তার জন্য তোমাকে এই কেস থেকে সরিয়ে দিচ্ছি, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। হার্ডি বলে, ওকে অন্তত সাসপেন্ড তো করেন। মার্লিন রেগে বলে, তুমি কেন ওকে উস্কানিমূলক কথা বললে? এখন যাও, আমার সামনে থেকে চলে যাও। হার্ডি চলে গেলে জেসিকা বলে, তবুও এই কেসে অনেক প্রশ্ন আছে। মার্লিন বলে, আমার তাতে কিছুই যায় আসে না, 4 দিন আগে তুমি আমার অফিসে দাঁড়িয়ে অনুরোধ করেছিলে এই কেস তুমি নিবে না, আর আজ কেসে থাকার জন্য এমন করছো, আমি এর মানে কি মনে করব? আমি জানি তোমার উপর দিয়ে কি যাচ্ছে, এই জন্য তোমাকে সাসপেন্ড করিনি, এখন এখান থেকে চলে যাও। বাসায় ফিরে জেসিকা কোনোভাবেই তার অস্থিরতা কাটাতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসছে, তাই সব রাগ ক্ষোভ বের করার জন্য ব্যালকনিতে এসে জোরে চিৎকার দেয়। অশান্ত মনকে শান্ত করার জন্য জেসিকা সেই রাতেই রাস্তায় জগিং এর জন্য বের হয়, আর তার ছেলের মৃত্যুর স্মৃতিগুলো বারবার তার চোখের সামনে ভাসতে থাকে। হঠাৎ রাস্তায় কে যেন আগুন ধরিয়ে দেয়। জেসিকা পেছনে ফিরে দেখে রাস্তার বিভিন্ন প্রান্তে আগুন ধরানো, মানে মার্লিনের আশঙ্কাই সত্যি হয়ে গেছে। সবাই এটাকে ধর্মীয় দাঙ্গা বানিয়ে নিয়েছে। শহরের ইমামের ছেলেকে গ্রেফতার করা নিয়ে প্রতিবাদ মিছিল আর আগুন জ্বালানো শুরু হয়। হার্ডি মিডিয়ার সামনে বলে, আমরা যখনই খবর পেয়েছি সাথে সাথেই সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। এই কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদের কাউকে গ্রেফতার করা হয়নি, কারণ তারা কেউই অপরাধী না। আমি 2 কমিউনিটির মুরব্বীদের অনুরোধ করেছি, আপনারা এক হয়ে আমাদেরকে সাহায্য করুন, আর ড্রাগস কেসে যাকে গ্রেফতার করা হয়েছে তার যোগ্য শাস্তি দিতে সহায়তা করুন। ব্রিফিং শেষে হার্ডি তার অসুস্থ বোন লিনির কাছে আসে, যে কিনা বর্তমানে কোমায় আছে। হার্ডি লিনিকে বলে, সাকিবকে আমি ধরে ফেলেছি, 15 দিনের মধ্যেই তাকে যাবজ্জীবনের শাস্তি দেওয়া হবে। ডক্টরদের সাথে কথা বলেছি, তোকে ওষুধ দেওয়া শুরু করবে। গুরুদ্বারের থেকে প্রার্থনা করে বের হওয়ার সময় দিলজিৎ খেয়াল করে সামনে থেকে সাকিবের পরিবার আসছে। দিলজিৎ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ হাঁটতে থাকে। সেলিম রেগে বলে, তোর সাথে কথা ছিল। দিলজিৎ বলে, তোদের সাথে আমার কোনো কথা নেই। সেলিম রেগে বলে, বাসা বাড়ি তো আমরা যাওয়াতে পারি। দুজনেই হঠাৎ রেগে গেলে সাকিবের মা দুজনকে থামতে বলে। দিলজিৎকে অনুরোধ করে বলে, প্লিজ আপনি পুলিশকে সত্য বলে দিন, আপনাদের দুজনের ঝগড়ায় সাকিবের কি কাজ? দিলজিৎ বলে, সেটা সাকিবকেই জিজ্ঞেস করুন, এই সেলিম ছেলেকে কি শিখিয়েছে? সেলিম বলে, আমি তোর মতো চোর না। রেগে দিলজিৎ সেলিমের উপরে অ্যাটাক করে, সেখানে উপস্থিত সবাই তাদেরকে আটকায়। অতিষ্ঠ হয়ে প্রীতির চিৎকার দিয়ে ওঠে। সাকিবের মা প্রীতিকে বলে, তুই আমার ছোট বোনের মতো। প্রীতি বলে, অনেক হয়েছে, এসব নাটক বন্ধ করেন। সেলিম
সেলিম নিজেকে সামলে বলে, দেখ তোর আর আমার ঝামেলার বিষয়টা অন্যরকম, কিন্তু সাকিব কাউকে খুন করতে পারে না। প্রীতি বলে, দোষ না থাকলে কেউ জেলেও যায় না, আপনাদের শিক্ষা দীক্ষায় নিশ্চয়ই কোনো ভুল ছিল, এই জন্য আজ এই অবস্থা। ডিউটি শেষে জেসিকা তার কয়েকদের সাথে রিল্যাক্স হওয়ার জন্য ডিস্কোতে আসে। সবকিছু ভুলে ড্রিঙ্কস করে ফ্লোরে নাচতে থাকে, কিন্তু হঠাৎ জেসিকার তার ছেলের কথা মনে পড়ে যায়। সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আসে। জেসিকা অস্বস্তি বোধ করে। পরের দিন সকালে জেসিকার ঘুম ভাঙলে দেখে তার বাবা দাঁড়ানো। কিছুক্ষণ পরে পার্কে বসে বাবা বলে, তোর সাইকিয়াট্রিস্টের কল এসেছিল। জেসিকা জিজ্ঞেস করে, কি বলেছে? বাবা বলে, সে যেটা বলেছে ঠিকই বলেছে, চারপাশের পরিবেশ পরিবর্তন। জেসিকা রেগে বলে, আপনি তাকে আমার ট্রান্সফারের কথা বলে দিয়েছেন? আমি ঠিক আছি, কিন্তু তোমরা যেমন ব্যবহার করছো তাতে মনে হচ্ছে আমি পাগল। বাবা বুঝিয়ে বলে, দেখ তুই যতই দুনিয়া ঘুরে বেড়াস না কেন, তোর মনে যা আছে সেটাকে তো পরিবর্তন করতে পারবি না। কারোর সাথে শেয়ার কর, মন থেকে এই যন্ত্রণা বের করে এগিয়ে যা, না হলে জীবনভর এমনই থেকে যাবি। কাজে এসে জেসিকা ইস্পিতের কেস আরো মনোযোগ দিয়ে পুনরায় ঘেটে দেখে। এরপর পার্কে এসে নাভেদ আর সাকিবের স্বীকারোক্তি শোনে। ইউটিউবে তেজিন্দার মানে সিরিঞ্জের ইস্পিতকে সিগারেট খাওয়া নিয়ে মারধর করার ভিডিও দেখে। হার্ডির বোন লিনি ড্রাগসের ওভারডোজের জন্য কোমায় যাওয়ার আর্টিকেলও তার সামনে আসে। তাতাই সেটা নোট করে নেয়। এরপর কফি খেতে খেতে সায়নকে বলে সিরিঞ্জ একজন ড্রাগ ডিলার আর ইস্পিতের পরিবারের সাথে পরিচিত। নাভেদ তার বয়ানে বলেছিল ইস্পিত ওই পার্কে ড্রাগ ডেলিভারি করতে গিয়েছিল। সায়ন জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ যে সিরিঞ্জ ইস্পিত মার্ডার কেসে জড়িত? জেসিকা বলে, হয়তো জড়িত। সায়ন হার্ডির সাথে কথা বলতে বললে জেসিকা বলে, সে আমার কথা বিশ্বাস করবে না। সিরিঞ্জের থেকে কথা বের করতে হলে হয়তো প্রমাণ নিয়ে যেতে হবে, না হলে এমন কিছু গল্প বলতে হবে যা সে মেনে নিবে। লনে সিরিঞ্জ তার জিম এক্সারসাইজের ভিডিও বানাচ্ছিল। জেসিকা এসে বলে, এক্স ড্রাগ ডিলার পুরো দুনিয়াকে এটা দেখানোতে ব্যস্ত যে সে শুধরে গেছে। সিরিঞ্জ বলে, কেন শুধরাতে পারবো না? জেসিকা বলে, অবশ্যই পারো, কিন্তু আমি এমন কিছু মানুষকেও চিনি যারা নিজের আসল রূপ লুকানোর জন্য অনেক কিছুই করতে পারে। সিরিঞ্জ বলে, আপনি কি এই ভর দুপুরে আমাকে অপমান করতে এসেছেন? জেসিকা বলে, তোর মতো মানুষ যারা বাচ্চাদেরকে দিয়ে ড্রাগ ডেলিভারি করায় তাদের যে কোনো সময় অপমান করতে আসতে পারি। সিরিঞ্জ বলে, অতীতে যা করেছি আমার ভাইকে বড় করার জন্য করেছিলাম। জেসিকা জিজ্ঞেস করে, কেন এখন আর করিস না? ইস্পিতকে দিয়ে ড্রাগ সেল করাতেই না? সিরিঞ্জ অবাক হয়ে বলে, ওই পরিবার আমার অনেক কাছের। জেসিকা জিজ্ঞেস করে, 14 তারিখ তুই কোথায় ছিলি? সিরিঞ্জ জবাব দেয়, গুরুদ্বারে গিয়েছিলাম। বিশ্বাস করলে করেন, না করলে নেই। জেসিকা জিজ্ঞেস করে, ড্রাগস বেচা বন্ধ কবে করেছিস? সিরিঞ্জ রেগে বলে, ড্রাগসের জন্য যখন একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় তখন। আমি সেদিন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। জেসিকা বলে, শালিনী পাটেল হার্ডির বোন? সিরিঞ্জ বলে, জানোই যখন তখন কেন এসেছো? জেসিকা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, পুলিশের কাছে ধরা পড়লে কিভাবে? সিরিঞ্জ অট্টহাসি দিয়ে বলে, পুলিশ আমাকে ধরতেই পারতো না, আমার এক বন্ধু নিজেকে বাঁচাতে আমাকে ধরিয়ে দিয়েছিল। জেসিকা জিজ্ঞেস করে, কে সে? পৃথ্বী বাজার নিয়ে দিলজিতের বাসায় আসে। দিলজিৎ দোকানে যাওয়ার সময় পৃথ্বীকে দেখে বলে, মাস শেষে তোর টাকা দিয়ে দিব। দিলজিৎ চলে গেলে পৃথ্বী রান্নাঘরে এসে প্রীতিকে বাজার দেয়। টমেটো পড়ে গেলে প্রীতি সেটা উঠাতে যায়। তখন পৃথ্বী বাজেভাবে প্রীতিকে স্পর্শ করে। রেগে পৃথ্বীকে বাসা থেকে বের করে দেয়। তেজিন্দারের কাছ থেকে সত্য জানার পরে শালিনীর ফাইল নিয়ে জেসিকা মার্লিনের কাছে আসে। মার্লিন প্রথমে জেসিকার কথা শুনতেই চায় না, কিন্তু জেসিকা হার্ডির বোন শালিনীর কথা বললে জিজ্ঞেস করে, কি বলতে চাও? জেসিকা বলে, শালিনী যখন ড্রাগসের ওভারডোজ নিয়ে অসুস্থ হয়ে পড়ে তখন তেজিন্দারের জেল হয়, কারণ সে ড্রাগ ডিলার ছিল। তখন একটা ছেলেও এই কেসের আসামি ছিল, যাকে আমাদের সিস্টেম মাফ করে দেয়, কারণ সে নাবালিক ছিল আর এই কেস সলভে পুলিশকে সাহায্য করেছিল, আর সে নিজেও ড্রাগ অ্যাডিক্ট ছিল। তাই কোর্টের সিদ্ধান্তে তাকে রিহাবে শুধরানোর জন্য পাঠানো হয়, আর সেই ছেলেই হলো সাকিব। ডিআই হার্ডি ইচ্ছা করেই সাকিবকে ফাঁসানোর চেষ্টা করেছে। মার্লিন গম্ভীর হয়ে বলে, এমন কিছু বলার আগে তুমি আগে প্রমাণ আনো। মার্লিন জেসিকাকে বিশ্বাস করবে না তা সে ভালো করেই জানতো, তাই সাথে করে ফাইল নিয়ে এসেছে। জেসিকা ফাইল ওপেন করে ছবি দেখিয়ে বলে, সাকিব ইস্পিতকে লেকের পানিতে চুবিয়ে মারে, তারপর লাশকে টেনে নিয়ে তারই গাড়ির সামনে সিটে রাখে লুকানোর জন্য। এই কথার যৌক্তিকতা কোথায়? ধরলাম সাকিবের মাথায় বুদ্ধি নেই, লাশ ভেজা ছিল, যখন টেনে এনে সামনে সিটে বসানো হয় তখন সিট কিংবা আশেপাশের কোথাও ভেজেনি কেন, বা সেখানে কোনো পানির দাগ কেন ছিল না? মার্লিন বলে, নাভিদ তো সব কনফিউজ করেছে। জেসিকা বলে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা একদম পারফেক্ট বয়ান দেয় হয়তো তারা মিথ্যা বলছে, না হয়তো সত্য। আমার মনে হচ্ছে নাভিদ মিথ্যা বলছে। মার্লিন চিন্তায় পড়ে যায়। জেসিকাকে জিজ্ঞেস করে, নাভিদ মিথ্যা কেন বলবে? জেসিকা বলে, তা জানি না। আমি এটাও জানি না ইস্পিতের ব্যাগ কোথায়, কেন সাকিব চুপ করে আছে, কেন ইস্পিতের কাছে ড্রাগস ছিল, আর ডিআই হার্ডি কেন এই কেসের ইনচার্জ, যখন সাকিবের সাথে তার অতীতের ঝামেলা আছে। তাই নতুন করে আমাদেরকে আবারও ইনভেস্টিগেশন করতে হবে। মার্লিন বলে, এটা এত সোজা না। জেসিকা বলে, আপনি কি এমন অবস্থায় রিটায়ার্ড হতে চান যেখানে একটা নিরাপরাধ ছেলেকে শাস্তি দেওয়া হবে? আপনি কি আপনার পরের প্রজন্মের জন্য এমন উদাহরণ রেখে যেতে চাচ্ছেন? দিলজিৎ তার অফিস থেকে বের হয়ে ইন্দ্রাণীর সাথে দেখা করতে একটা ক্যাফেতে আসে। জেসিকা শ্যারনকে তার উপর নজর রাখতে পাঠিয়ে দেয়। শ্যারন দেখে দিলজিৎ আর ইন্দ্রাণী একে অপরকে জড়িয়ে
জড়িয়ে ধরেছে। তাড়াতাড়ি ছবি তুলে জেসিকাকে দেখিয়ে বলে ইন্দ্রাণী ইস্পিতে স্কুলের গানের টিচার, তার স্বামী করোনার প্রথম স্টেজে মারা যায়। এসব দেখে মনে হচ্ছে এদের নিশ্চয়ই চক্কর চলছে। জেসিকা বলে যখন প্রথম দিলজিৎকে দেখেছিলাম তখন তো এমন মনে হয়নি। হঠাৎ জেসিকা দিলজিতের মেল চেক করে, দেখা যায় দিলজিৎ 4 বছর আগে ইস্পিতের নামে 2 লাখ পাউন্ডের ইন্স্যুরেন্স করিয়েছে। শ্যারন বলে আমাকে কোম্পানির নাম বলো। আমি দেখি দিলজিৎ টাকা দাবি করেছে কিনা। তখন জেসিকার কাছে একটা কল আসে। জেসিকা তড়িঘড়ি করে বের হয়ে যায়। জেসিকা আসলে জেলে এসেছে। সেখানের এক অফিসারকে বলে রেখেছিল সুযোগ বুঝে সাকিবের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। জেসিকা সাকিবকে জিজ্ঞেস করে সত্যিটা বলে দাও। সাকিব বলে তুমি তো পুলিশ, তাহলে নিজেই খুঁজে বের করো। বলেই হাঁটা দিলে জেসিকা বলে তোমার জন্য তোমার বাবা অনেক কষ্ট পাচ্ছে। সাকিব বলে এসব আবেগী ডায়লগ অন্য কাকে দিও। জেসিকা বলে আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। সাকিব জিজ্ঞেস করে কিন্তু কেন? তোমরা সবাই তো এক, তোমাদের কাছে এক একটা কেস এক একটা নাম্বারের মতো। জেসিকা বলে আমি কি দেখতে পাচ্ছি জানো, 19 বছরের একটা ছেলে যে কিনা তার নেশার অভ্যাস থেকে বের হওয়ার জন্য লড়াই করছে। একজন অসহায় মা যে তার সন্তানকে নির্দোষ প্রমাণ করার জন্য শুধু কান্নাই করতে পারে। একজন বাবা যে তার সমস্ত আমি জানি না তুমি এমন কেন করছো, শুধু এইটুকু জানি অনেকগুলো জীবন ঝুঁকিতে আছে। মা বাবার কথা শুনে সাকিব কান্না করে দেয়। জেসিকাকে বলে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। তার উপর ওই নাবেদের বয়ান। জেসিকা বলে এজন্যই তোমাকে সত্য বলতে হবে। সাকিব বলে সেদিন আমি আর নাবেদ পার্কে ড্রাগসের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ ইস্পিত এসে আমাদেরকে ড্রাগস দেয়। টাকা কম থাকায় সে ড্রাগটা ফিরিয়ে নিতে চায়। আমি তখন বলেছিলাম তুই যা, নাহলে তোর বাবাকে বলে দিব যে তুই এসব করিস। ইস্পিত উল্টা আমাকে হুমকি দেয় যদি বাকি টাকা না দিই তাহলে সে আমাদের মায়েদেরকে আমাদের বিষয়ে সব জানিয়ে দিবে। আমার মাথা গরম হয়ে যায়, তাই মেরে ওকে পানিতে চুবাই। কিছুক্ষণ পর ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেই। ইস্পিত দৌড় মেরে সেখান থেকে পালিয়ে যায়। তারপর আমরা দুজন ড্রাগস নিয়ে মাতাল হয়ে লেকে গোসল করতে নামি। হঠাৎ কিছু একটার সাথে বাড়ি খেলে লক্ষ্য করলে দেখি সেটা তো ইস্পিতের লাশ। তাড়াতাড়ি আমি ইস্পিতকে উপরে উঠাই। এটা ভেবে টানতে টানতে নিয়ে আসি যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো সে বেঁচে যাবে। কিন্তু নাবেদ তার বাবার ভয়ে এমন করতে চায় না। আমি গাড়িতে ওঠানোর জন্য পকেটে হাত দিয়ে দেখি চাবি নেই। নাবেদ ভয়ে দৌড়ে পালায়। কিছু বুঝতে না পেরে আমিও সেখান থেকে পালিয়ে যাই। ইস্পিত আমার ছোট ভাইয়ের মতো, ওকে আমি মারিনি। এখান থেকে যদি বেরো হই বাবা আমাকে লাহোর পাঠিয়ে দিবে। আমি জানি আমি অনেক ভুল করেছি, অনেকের জীবন শেষ করে দিয়েছি, কিন্তু সবার আগে নিজের জীবন নষ্ট করেছি বলেই সাকিব অনুতপ্ত হয়ে কান্না করে দেয়। পরের দিন জেসিকা নাবেদের বাসায় তার সাথে কথা বলতে আসে। নাবেদকে বলে আমি জানি তোমাকে জোর করে অমন বয়ান দেওয়া হয়েছে, যদি তুমি সত্য না বলো তাহলে সাকিবকে সারা জীবন জেলেই থাকতে হবে। নাবেদ চুপ করে থাকে। জেসিকা চলে গেলে নাবেদ কাউকে কল দিয়ে বলে তুমি আমাকে মিথ্যা বলেছিলে যে কিচ্ছু হবে না, তা না হলে অফিসার জেসিকা কেন আমার বাসায় আসলো? একটা গাড়িতে হার্ডি আর সিমন রাস্তা থেকে নাবেদকে তুলে নিয়ে পার্কের দিকে আসে আর তাদের পিছু করে জেসিকা। গাড়ি থেকে নেমে তারা নাবেদকে নিয়ে পার্কের ভেতরে আসে। হার্ডি নাবেদকে জিজ্ঞেস করে তুমি তোমার বাবাকে কি বলে বেরিয়েছো? নাবেদ বলে আমি বলেছি আমি হাঁটতে বেরিয়েছি। হার্ডি বলে আর ওই জেসিকাকে কি বলেছো? নাবেদ বলে আমি ওকে কিছুই বলিনি, কিন্তু সিমন আমাকে মিথ্যা বলেছে। সিমন বলেছিল সাকিব 2 বছর পরে জেল থেকে বেরিয়ে যাবে। হার্ডি বলে কেমন হবে যদি আমি এমন ব্যবস্থা করে দিই যেন তুমি আর সাকিব বাকি জীবনটা একসাথে থাকতে পারো? নাবেদ বিরক্ত হয়ে বলে অনেক হয়েছে, আমি কোর্টে গিয়ে সব সত্য বলে দিব। হার্ডি বলে তুমি ভাবতেও পারছো না তোমার বাবা যখন সব জানতে পারবে তখন তোমার আর সাকিবের কি হবে। নাবেদ বলে আমি তোমাকে সাকিবের কোনো ক্ষতি করতে দিব না। হার্ডি বেশ রেগে নাবেদের গলায় ছুরি ধরে বলে ও আমার বোন লিনির জীবনটা নষ্ট করে দিয়েছে, তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমি তোমার জীবনও শেষ করে দিব। ঠিক তখনই মার্লিন আর জেসিকা পুরো টিম নিয়ে তাদেরকে ঘিরে ফেলে। জেসিকা এগিয়ে এসে বলে ছেলেটাকে ছেড়ে দাও। হার্ডি বলে সে তো কেবলই স্বীকার করেছে যে সে ইস্পিতের খুনের সাথে জড়িত ছিল। জেসিকা বলে বিপদ কমাতে চাইলে ছেলেটাকে ছেড়ে দাও, যাই হোক না কেন এটা তোমার বোনকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। মার্লিন বলে ছুরিটা নামাও আর সারেন্ডার করো, কেউ তোমাকে কিছুই করবে না। হার্ডি বলে ওই সাকিব একটা ক্রিমিনাল, সে আমার বোনের সাথে যা করেছে তার কি হবে? আপনি ওকে হাত থেকে বেরিয়ে যেতে দিয়েছেন। জেসিকা বলে নাবেদকে ছেড়ে দাও। মার্লিন বলে তোমার পাগলামি বন্ধ করো। ঠিক তখনই বাকি পুলিশ অফিসাররা কৌশলে হার্ডিকে ধরে ফেলে আর নাবেদ হার্ডির হাত থেকে মুক্তি পায়। এরপর পুলিশ হার্ডি আর মার্লিনকে অ্যারেস্ট করে হাঁটতে থাকে। হার্ডি সুযোগ বুঝে একটা পুলিশ অফিসারের কোমর থেকে রিভলভার বের করে সবার দিকে তাক করে বলে যার যার অস্ত্র ফেলে দাও আর পিছিয়ে যাও। জেসিকা ভয় না পেয়ে এগিয়ে আসতে আসতে বলে এসব করে তুমি কখনোই শান্তি পাবে না। জেসিকা হার্ডির অনেকটা কাছে আসতেই হার্ডি বলে লিনিকে আমার তরফ থেকে সরি বলে দিও। বলেই সে নিজে নিজেকে গুলি করে শেষ করে দেয়। কাউডেন জিজ্ঞাসাবাদ করতে সিমনের মুখোমুখি বসে আছে। কাউডেন জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে করলে? সিমন বলে তোমরা সেদিন সকালের কথা মনে আছে যেদিন আমরা আকরামের কাবাব রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম? সেদিন হার্ডি সাকিবকে সেলেমা থেকে গাড়িটা নিতে দেখেছিল। সেদিন রাতে হার্ডি গাড়িটা পার্কে খুঁজে পায়। ভোরের আলো ফুটতেই সে সবাইকে বাসায় পাঠিয়ে দেয়। এরপর হার্ডি সিমনকে নিয়ে ওই গাড়িটার কাছে আসে। হার্ডি সিমনকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করো। সিমন বলে হ্যাঁ একদম ভাইয়ের মতো, কিন্তু কি হয়েছে? হার্ডি বলে তোমাকে একটা কাজ করতে হবে।
হার্ডি ইস্পিতের লাশটা গাড়ির বেশ কাছেই খুঁজে পেয়েছিল, তাই সেখানে লুকিয়ে রাখা ছিল। সিমন আর হার্ডি মিলে লাশটা তুলে সাকিবের গাড়িতে রেখে দেয়। এরপর হার্ডি মার্লিনকে কল করে ইস্পিতের লাশ পাওয়ার খবর দেয়। সিমন কাউন্ডেনকে বলে স্টেশনে নিয়ে যাওয়ার সময় আমাদের যা বলার ছিল আমার সাথে নাবিদকে বলে দিয়েছিলাম। কাউন্ডেন জিজ্ঞেস করে তোমরা ইস্পিতের ব্যাগটা কি করেছিলে? সিমন বলে আমরা যখন ইস্পিতকে খুঁজে পাই তখন তার সাথে কোনো ব্যাগ ছিলই না। জিজ্ঞাসাবাদ শেষে কাউন্ডেন জেসিকাকে জানায় ওরা যখন ইস্পিতের লাশটা পেয়েছিল তখন তার সাথে কোনো ব্যাগ ছিল না। আমাদেরকে হার্ডির বোনের জন্য কিছু একটা করতে হবে। জেসিকা বলে ব্যাপারটা আমি দেখছি। তখনই পুলিশ কমিশনার এসে জেসিকাকে বলে তোমার কাজে আমি অনেক খুশি, এখন তুমি এই কেসটা লিড দিবে, তুমি সোজা আমাকে রিপোর্ট করবে। কমিশনার যেতেই মার্লিন জেসিকাকে বলে আমি চাকরি ছেড়ে দিয়েছি। জেসিকা অবাক হয়ে বলে কিন্তু কেন? মার্লিন বলে আমার বিবেকের কাছে হেরে গেছি তাই। তবে পেপার ওয়ার্ক হয়ে গেলে সাকিব ছাড়া পেয়ে যাবে, তুমি খুনিকে খুঁজে বের করো। জেসিকা সাকিবের পরিবারের সাথে দেখা করতে আসে। সাকিবের মা বলে আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। জেসিকা বলে সাকিব ফিরে আসলে ওর খেয়াল রাখবেন, তবে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। সেলিম আলীকে ভেতরে পাঠিয়ে দেয়। জেসিকা জিজ্ঞেস করে ওই দিলজিৎ মানুষ হিসাবে কেমন? এদিকে দিলজিৎ ইন্টার্নের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। দিলজিৎ বলে প্রথমে ওরা সাকিবকে খুনি হিসেবে ধরলো আর এখন তাকে ছেড়ে দিচ্ছে, আমি জানি না আমার এখন কি করা উচিত। ইন্টার্নি বলে তোমাকে কিছু করতে হবে না, সকলের সামনে বেশি রিয়াক্ট করে ফেলো না, আমি তোমার পাশেই আছি তাই না? দিলজিৎ বলে তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে এতক্ষণে আমি না জানি কি করে বসতাম। ইন্দ্রাণী বলে তুমি আমার দেখা সব থেকে স্ট্রং মানুষ। তখন এর প্রীতির কল আসলে দিলজিৎ কল কেটে দেয়। থানায় জেসিকা কাউডেনকে জিজ্ঞেস করে সেকেন্ড ডিএনএটা কি নাবিদের সাথে ম্যাচ করেছে? কাউডেন বলে না। জেসিকা বলে আমিও এমনটাই ভেবেছিলাম। এরপর জেসিকা হার্লিনকে জিজ্ঞেস করে সাকিব ছাড়া পাওয়ার খবরটা শুনে দিলজিতের পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল? হার্লিন বলে ওরা সাকিবের ছাড়া পাওয়ার খবরটা নিয়ে বেশ চিন্তিত, বিশেষ করে দিলজিৎ, সে কেমন যেন ভেতরে রাগে ফেটে যাচ্ছিল। জেসিকা কাউডেনকে জিজ্ঞেস করে সে কি মার্ডারের দিন সত্যি কোনো ক্লায়েন্টের সাথে মিটিং এ ছিল? কাউডেন বলে আমি ক্রস চেক করে দেখছি। জেসিকা সায়নকে জিজ্ঞেস করে তুমি কি জানতে পেরেছো ওই ড্রাগ ডিলারটা কে ছিল? সায়ন ল্যাপটপ ঘাটতে বলে আমি নাবিদের চ্যাটগুলো খুঁজে দেখেছি, এটা একটা গোস্ট অ্যাকাউন্ট। সায়ন বলে আমি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলেছি, দিলজিৎ টাকা ক্লেম করেছিল কিন্তু টাকাটা এখনো হাতে পায়নি কারণ কেস এখনো ক্লোজ হয়নি। কাউডেন বলে দিলজিৎ হয়তো এটার জন্য অস্থির হয়ে আছে, আমাদের কি এখন দিলজিৎকে এখানে নিয়ে আসা উচিত? জেসিকা বলে সবগুলো প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তাকে থানায় আনা যাবে না। রাতে দিলজিৎ বাসায় ফিরতেই উপরের প্রীতির গলার আওয়াজ শুনতে পায়। সে পৃথ্বীকে চিৎকার করে বলছে আমাকে ছেড়ে দে। পৃথ্বী বলে আমি আপনাকে ভালোবাসি ভাবি। দিলজিৎ দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘরে আসতে দেখে পৃথ্বী প্রীতির সাথে বাজে আচরণ করার চেষ্টা করছে। দিলজিৎকে দেখে পৃথ্বী ভয়ে সরে যায়। দিলজিৎ রেগে পৃথ্বীকে মারতে শুরু করে। পৃথ্বী রান্নাঘরের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে দিলজিৎ তাকে চেপে ধরে হাতের কাছ থেকে স্টিলের পাতিল দিয়ে পৃথ্বীর মাথায় একের পর এক বাড়ি মারতেই থাকে। শেষমেশ মাথা ফেটে পৃথ্বী সেখানেই মারা যায়। এসব দেখে প্রীতি বেশ ভয় পেয়ে সাহায্যের জন্য সোজা বাসা থেকে বেরিয়ে যায়। জেসিকা ক্রাইম স্পটে আসতেই দেখে পুলিশ দিলজিৎকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। বাসার ভিতরে ঢুকতেই জেসিকা দেখে মাটিতে পৃথ্বীর লাশ পড়ে আছে। জেসিকা প্রীতিকে থানায় নিয়ে এসে বলে চিন্তা করো না, তুমি এখানে সেফ আছো, তুমি কি আমাদেরকে বলতে পারবে যে কি হয়েছিল? প্রীতি বলে আমি বাসায় ছিলাম, দিলজিৎ তখন বাইরে ছিল। পৃথ্বী এসে বলে তার আমার সাথে একটু কথা আছে। এরপর সে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। আমি দিলজিৎকে কল করেছিলাম কিন্তু সে কল ধরেনি। আমি পৃথ্বীকে বোঝানোর চেষ্টা করি কিন্তু সে আমার সাথে বাজে আচরণ শুরু করে। তখনই ভাগ্যক্রমে দিলজিৎ বাসায় আসে, কিন্তু এরপর তো বাকি কথা শেষ করার আগেই প্রীতি কান্না করে দেয়। জেসিকা সান্ত্বনা দিয়ে বলে তোমাকে আমার জন্য হলেও স্ট্রং থাকতে হবে। পৃথ্বী কি এর আগেও এমন করেছে? প্রীতি বলে সে আমার ছোট ভাইয়ের মতো ছিল, তাজিনদার যখন জেলে ছিল তখন সে 4 বছর আমাদের সাথে ছিল, কিন্তু আমি জানতাম না ওর মনে কি চলছে। পৃথ্বী আমার কাছে আসার চেষ্টা করতো কিন্তু আমি বিষয়টাকে পাত্তা দেইনি। জেসিকা জিজ্ঞেস করে তোমার বিবাহিত জীবন কেমন ছিল? এরকম প্রশ্নে প্রীতি বেশ ঘাবড়ে যায়। জেসিকা জিজ্ঞেস করে দিলজিৎ কি কখনো তোমার গায়ে হাত তুলতো? প্রীতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জেসিকা জিজ্ঞেস করে দিলজিৎ কবে থেকে এমন ব্যবহার করতে শুরু করে? প্রীতি বলে যেদিন থেকে ব্যবসায় লস হয় তবে থেকেই, বিজনেস চালানোর জন্য তার অনেক টাকার দরকার ছিল। জেসিকা প্রীতিকে জিজ্ঞেস করে তুমি কি কোনো ইন্দিরাকে চেনো? জেসিকা এবার দিলজিৎকে জিজ্ঞাসাবাদ করতে আসে। জেসিকা জিজ্ঞেস করে আপনার এত রাগ? দিলজিৎ বলে পৃথ্বী আমার স্ত্রীর সাথে বাজে আচরণ করছিল। জেসিকা বলে কিন্তু তুমি তো তোমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করো, আমি জানি তুমি প্রায় প্রীতির গায়ে হাত তুলতে। দিলজিৎ বলে এসব মিথ্যা কথা। জেসিকা বলে তুমি নিজে তোমার পার্টনারকে না জানিয়ে ট্রান্সপোর্ট কোম্পানি বিক্রি করে দিয়েছিলে, এটাও কি মিথ্যা কথা? দিলজিৎ বলে আমার ইস্পিতের জন্য টাকা দরকার ছিল কিন্তু সেলিম রাজি হচ্ছিল না। জেসিকা বলে আর ইন্ডিয়ানের ব্যাপারে কি বলবে? দিলজিৎ অবাক হয়ে বলে এসবের সাথে ইন্ডিয়ানের কি সম্পর্ক, তাকে এসব থেকে বাইরে রাখুন। জেসিকা বলে সে তো অলরেডি এসবে জড়িয়ে গেছে। দিলজিৎ বলে আমি তো মেনে নিয়েছি যে আমি পৃথ্বীকে খুন করেছি কারণ সে আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করছিল, এসবের মাঝখানে নতুন করে ইন্দিরাকে আনার কি দরকার? জেসিকা বলে তুমি ইন্স্যুরেন্সের টাকার জন্য ইস্পিতকে খুন
করেছো তাই না? দিলজিৎ বেশ রেগে বলে, আমার সবসময় একটা ছেলের শখ ছিল। স্পিডকে ইউকেতে নিয়ে আসা যে কতটা কঠিন কাজ সেটা একমাত্র আমিই জানি। জেসিকা একটা পেপার দেখিয়ে বলে, 4 বছর আগে তুমি স্পিডের নামে $2 লাখ ইন্স্যুরেন্স করিয়েছিলে। এই টাকা তোমার বিজনেসটাকে দ্বিতীয়বার শুরু করার জন্য যথেষ্ট ছিল। দিলজিৎ বলে, আমি আমার ছেলেকে খুন করিনি। জেসিকা বলে, কোনো ব্যাপার না, আমি এটা প্রমাণ করেই ছাড়বো। জেসিকা এবার ইন্টানিকে জিজ্ঞাসাবাদ করতে ডাকে। ইন্টানি বলে, দিলজিৎ কখনোই কাউকে খুন করতেই পারে না। জেসিকা বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তাকে খুব ভালো করেই চেনেন। আপনি এই ব্যাপারে কিছু জানলে আমাদেরকে বলেন, তাহলেই ভালো হবে। আপনি কি পিয়ানো শেখান? ইন্টানি বলে, হ্যাঁ। জেসিকা জিজ্ঞেস করে, স্পিড কি আপনার কাছে পিয়ানো শিখতে আসতো? ইন্টানি হ্যাঁ বলে জেসিকা বলে, তাহলে পিয়ানো শেখা ছেড়ে দিল কেন? ইন্টানি বলে, এটা আপনি তার বাবা মাকেই জিজ্ঞেস করেন। জেসিকা বলে, প্রীতি বলেছে একদিন স্পিড নাকি বাসায় ফিরে তার মাকে জানায় তার বাবা নাকি তার পিয়ানো টিচারের সাথে অনেক সময় বেডরুমে ছিল। ইন্টানি অস্বীকার করলে স্যারন সেই ছবিটা দেখায় যেটা রেস্টুরেন্টের বাইরে থেকে তোলা হয়েছিল। ইন্টানি বলে, আপনি আমার আর দিলজিতের মধ্যে কি সম্পর্ক সেটা জানতে চাচ্ছেন তাই তো? আমরা একই গ্রুপের মেম্বার আর আমি ওর স্পন্সর। জেসিকা জিজ্ঞেস করে, কি ধরনের গ্রুপ? ইন্টানি জানায় এক ধরনের সাপোর্ট গ্রুপ যারা কোভিডে নিজের আপনজনকে হারিয়েছে তাদের নিয়ে কাজ করে। জেসিকা বলে, আপনি খুব ভালোই গল্প বলতে পারেন। ইন্ডিয়ার সাথে কথা বলে জেসিকা ডক্টর সিংকে কল করে বলে, আপনি কি ওই সেকেন্ড ডিএনএ কোনো আপডেট পেয়েছেন? ডক্টর সিং বলে, আমরা একটা ম্যাচ পেয়েছি। জেসিকা জিজ্ঞেস করে, সেটা কি? ডক্টরের মুখ থেকে তার নাম শুনে জেসিকা দ্রুত তার টিম নিয়ে তাজিনদারের বাসায় আসে। সেখানে তার ড্রাগের প্যাকেট এমনকি স্পিডের ব্যাগটাও খুঁজে পায়। জেসিকা একটা ফোনও খুঁজে পায়। তাজিনদারকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তখন সে ফোনটা দেখে বলে, এটা আমার না। জেসিকা ফোনে একটা আননোন নম্বর দেখে কাউডেনকে বলে, এই নম্বরটা ট্র্যাক করো। নম্বর ট্র্যাক করলে জানা যায় এটা আর কারণ নয় বরং প্রীতির নাম্বার। প্রীতি তখন ইউকে থেকে পালানোর জন্য সবেমাত্র ট্যাক্সি করে এয়ারপোর্টে এসেছে। তখনই জেসিকা তার পুরো টিম নিয়ে তাকে ঘেরাও করে অ্যারেস্ট করে। থানায় জেসিকা রাগী চোখে প্রীতির দিকে তাকিয়ে বলে, তুমি এমন কেন করলে? প্রীতি বলে, আমার জীবনটা সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন আমি ওই দিলজিৎকে বিয়ে করেছিলাম। জেসিকা বলে, তার রাগ স্পিতের উপরে। তাহলে দিলজিতের রাগ স্পিতের উপরে কেন ঝাড়লে? প্রীতি বলে, কারণ দিলজিতের জান ছিল স্পিত। দিলজিৎই স্পিতকে এনেছিল। ইন্ডিয়ায় গিয়ে ছেলে দত্তক নিয়ে এসেছিল। দিলজিৎ আর তার মায়ের একটা সন্তানের দরকার ছিল। ওরা কেউ আমাকে জিজ্ঞেস করার দরকারও মনে করেনি। ওই বুড়ি মারা যাওয়ার পরে স্পিতের সব দায়িত্ব আমার ঘাড়ে পড়লো। জেসিকা বলে, ওকে মারার কি দরকার ছিল? প্রীতি বলে, এছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। দিলজিৎ আমাকে বিয়ে করে পুরো চাকর বানিয়ে রেখেছিল। প্রথমে তার মার চাকর আর এরপর ওই স্পিতের স্ত্রী হিসাবে কখনো আমাকে ভালোবেসে জিজ্ঞেস করেনি যে আমি কেমন আছি, কারণ ওর তো বাইরে ভালোবাসার মানুষ ছিলই, ওই ইন্দ্রাণী। জেসিকা বলে, তাই তুমি পৃথিবীর সাথে সম্পর্কে জড়ালে? প্রীতি বলে, কিসের সম্পর্ক? ও যখন আমাদের সাথে থাকতো তখন সে বাচ্চা ছিল, ওর ভাই জেলে ছিল আর সে অসহায় ছিল। আমি ওর একটু খেয়াল রেখেছিলাম, তাই সে পুরো আমার চাকর হয়ে গিয়েছিল। আমার ওকে ভালো লাগতে শুরু করে। বোঝেনি তো, এত অবহেলার মধ্যে একটু ভালোবাসা পেলে কার না ভাল লাগে। এরপর সেই একই অবস্থা, ছেলেদের যা স্বভাব আর কি, নিজেদের সীমা জানিই না। জেসিকা জিজ্ঞেস করে, তুমি স্পিতকে খুন করার জন্য কিভাবে পৃথিবীকে রাজি করালে? প্রীতি শয়তানে একটা হাসি দিয়ে বলে, সেদিন স্পিত যখন পার্কের মাঝখান দিয়ে হাঁটছিল তখন পৃথিবী তার দিকে এগিয়ে যায়। এরপর তারা কিছুক্ষণ গল্প করে। সুযোগ বুঝে পৃথিবী তাকে লেকের কাছে নিয়ে এসে পানিতে চুবিয়ে মেরে লাশটা পানিতে ভাসিয়ে দিয়েই তার ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। জেসিকা কোনো মতে নিজের রাগ সামলে বলে, যখন সাকিব ছাড়া পেয়ে যায় পৃথিবী অনেক ঘাবড়ে গিয়েছিল, এই জন্য তুমি ওকে নিজের বাসায় ডেকে আনলে যেন দিলজিৎ দেখতে পেয়ে ওকে মারতে পারে, তাই না? পৃথিবী বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? জেসিকা কিছু পেপার দেখিয়ে বলে, আমরা পৃথিবীর আরেকটা ফোন থেকে তোমার আর তার সব চ্যাট পেয়েছি। গল্প চলে আসে সেদিনের ঘটনায়, যেদিন পৃথিবীকে প্রীতি নিজের বাসায় ডেকে এনেছিল। পৃথিবী কাঁদতে কাঁদতে প্রীতিকে বলে, আমি অনেক বড় একটা অপরাধ করেছি। আমি সেদিনের পর থেকে ঠিকভাবে ঘুমাতেও পারছি না। পৃথিবীকে ডেকে নিজের পাশে বসায়। প্রীতির কাঁধে মাথা রেখে কাঁদতে থাকলে প্রীতি বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আর তখনই সে দিলজিৎকে কল করে। প্রীতি বলে, তুমি আমার জন্য যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের এসব এখন বন্ধ করতে হবে। দিলজিৎ যদি এসব একবার জানতে পারে তাহলে সে আমাদের দুজনকে ছাড়বে না। পৃথিবী বলে, তুমি তো ঘাবড়ে যেও না। প্রীতি বলে, আমি ঘাবড়াচ্ছি না, আমি শুধু এটা বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে যা ছিল তা শেষ হয়ে গেছে। পৃথিবী অবাক হয়ে বলে, আমি তোমার জন্য একটা জান নিয়ে নিয়েছি। প্রীতি বলে, আমার জন্য করেছো এর মানে কি? তোমাকে নিজের মাথায় কোনো বুদ্ধি নেই? পৃথিবী বলে, কাল সকাল 6টায় প্যারিসে ফ্লাইট আছে, তুমি ব্যাগ গুছিয়ে নাও, আমরা সকালেই বেরিয়ে যাব। প্রীতি তার কথা রাজি না হলে পৃথিবী তাকে জড়িয়ে ধরে রাজি করানোর চেষ্টা করতে থাকে। তখনই দিলজিৎ দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর কি হয়েছে তা তো সবারই জানা। এত পারফেক্ট প্ল্যানের কথা শুনে জেসিকা হতবাক হয়ে যায়। জেসিকা চেয়ার ছেড়ে প্রীতির কাছে এসে ছলো চোখে জিজ্ঞেস করে, পৃথিবী একটা বাচ্চা ছিল, স্পিড একটা বাচ্চা ছিল, তুই এতটা নির্মম কাজ কিভাবে করলি? প্রীতি বলে, যারা মারা যায় তাদের সবাই সম্মান করে, কিন্তু আমাকে কেন কেউ সম্মান করে না? জেসিকা কান্না আর আটকে রাখতে পারে না। জেসিকা পুরো ঘটনা দিলজিৎকে জানালে সে আফসোস করে বলে, আমি যদি ওকে আগেই মেরে ফেলতাম তাহলে আজ স্পিড বেঁচে থাকতো। এই ডাইনির প্রীতি তো আসলে মা
হওয়ার যোগ্যই না। জেসিকা এবার নিজেকে আটকে রাখতে না পেরে জোরে দিলজিৎকে থাপ্পড় মারে। সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে। স্পিতের আত্মার শান্তির জন্য সাকিবদের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেসিকাও সেখানে আসে। এদিকে জেসিকা হার্ডির বোন লিনিকে একটা এনজিওর আন্ডারে হাসপাতালে অ্যাডমিট করার ব্যবস্থা করে। সব কাজ শেষ করে বাবা আর জেসিকা বাসায় আসতে দেখে তার দরজার বাইরে একটা চিঠি। জেসিকা চিঠিটা খুলতে দেখে ইন্স্যুরেন্স কোম্পানি লিখেছে জেসিকা তার ছেলে একামের নামে যেই $2,40,000 ইন্স্যুরেন্স করিয়েছিল তার টাকা তুলে নেওয়ার নোটিশ দিয়েছে। জেসিকা নিজেকে শক্ত করার চেষ্টা করে। সে একামের সব জিনিসপত্রের সাথে সাথে ওই চিঠিটাও জ্বালিয়ে দেয়। এমনকি একামের রক্তমাখা শার্টটাও পুড়িয়ে ফেলে। এরপর একটা গাছের গোড়ায় বসে চিৎকার করে কান্না করতে থাকে, কারণ আজ থেকে সে একামের সেই ভয়ানক স্মৃতির মুহূর্তগুলো একদম মিটিয়ে দিল। তার চোখের সামনে একামের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভেসে ওঠে। অর্থাৎ জেসিকা এখন শুধু একামের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়েই বাঁচবে। আসলে স্পিত বা পৃথ্বীর মৃত্যুর জন্য কি প্রীতি একাই দায়ী, নাকি দিলজিৎ আর তার মা প্রীতির সাথে এত বছর যে অন্যায় অবহেলা করে তাকে তার প্রাপ্য সম্মান দেয়নি সেটা দায়ী? স্বীকারোক্তি দেওয়ার সময় প্রীতির চোখে মুখে কোনো অনুতাপ ছিল না। অর্থাৎ এত বছরের অবহেলা সহ্য করে নিজের মধ্যে চেপে রাখতে রাখতে সে এক মানসিক রোগী হয়ে গেছে। এই জন্যই প্রতিটা মানুষকে তার প্রাপ্য সম্মান, অধিকার আর ভালোবাসা দেওয়া উচিত, না হলে ফল কখনো কখনো এর থেকেও ভয়ানক হতে পারে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।